শুরু করি যে অনেক তো মানে আমরা অনুষ্ঠানটা শুরু করার আগেও যে বিষয়টি নিয়ে একটু আলোচনা আসছিল যে আলোচনা অনেক ছিল, অনেক শঙ্কা, নির্বাচন হবে তো হবে কিনা, হলে কবে হবে। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আগামীকাল তফসিল ঘোষণা হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এবং দুজন উপদেষ্টা পদত্যাগও করেছেন, আম, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। দেখেন, কালকে তফসিল ঘোষণা হবে এরকমই আমরা জেনেছি, কালকে সন্ধ্যায় হবে। তো তফসিল ঘোষণা হওয়ার মানে নির্বাচনে একটা কিন্তু রোড ম্যাপ দেওয়া, যে আমরা তাহলে আমরা জানতে পারবো কোন দিন নির্বাচন হবে। হুম। এবং সেই দিনটা হবে আজকে থেকে প্রায় 2 মাস পরে, প্রায় 2 মাস পরে। কারণ ডিসেম্বরে হচ্ছে, জানুয়ারি যাবে 1 মাস, আরেক মাস, 2 মাস, ঠিক 2 মাস আগে তারা তফসিল ঘোষণা করতেছে। তো এই 2 মাসের মধ্যে অনেক কিছু হতে পারে, হুম। এই দেশে অনেক কিছু হতে পারে, এত মানে নিশ্চিত হওয়ার কিছু না। তবে আমি নিজে আশাবাদী যে নির্বাচন হবে। হবে বলে এই কারণে, কি নির্বাচন না করে আসলে ডক্টর ইউনূসের কোনো উপায় নাই। উনি অনেকদিন মানে সময় নিয়েছেন 2 মাসে এবং অনেক কিছু হতে পারে মানে কি মাসুদ কামাল, যে নির্বাচন না হবার মতো অনেক কিছু হতে পারে 2 মাসে? হতে পারে, আচ্ছা। হুম। হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আমি নিজে আশাবাদী নির্বাচন হবে। আমি বারবার বলছি নির্বাচন হবে। কি কারণে বলেছি আমি, নির্বাচন না দিয়ে ডক্টর ইউনূসের আর কোনো উপায় নাই, আপাতত উপায় নাই। কেন আপনি ভাবেন তো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। উনি অনেক কিছু করেছেন, উনি অনেক কিছু করেছেন, কিন্তু কাজ কি কিছু হয়েছে? উনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত আমি যদি তাকাই, ওই দিনের কি ছিল বাংলাদেশের অবস্থা, আর আজকে আমি কি অবস্থায় আছি, আপনি পজিটিভ কি পেয়েছেন বলেন? পোর্টগুলি বিদেশের কাছে দিয়ে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনি আসছেন হলো গিয়ে 1 বছরের জন্য, আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন 32 বছরের জন্য। এটা কি হয়? ধরেন আমার ঘরটা এলোমেলো, আমি একজনকে দায়িত্ব দিলাম, ভাই আমার ঘরটা একটু গুছিয়ে দাও। সে এসে বললো কি, আপনার এই খাটটা ভালো না, এই খাটটা বিক্রি করে দিন। সে খাটটা একজনকে দিয়ে দিল। তারপরে সে আমার চেয়ারগুলো সব দিয়ে দিল, যেন এগুলি ভালো চেয়ার না, নতুন চেয়ার আনতে হবে, কাজে এগুলোকে বিদায় করতে হবে। তো সব তো চলে গেল। আমি দিচ্ছি তাকে ঘরটা ঠিকঠাক করার জন্য, সে ঘরের জিনিস লিজ দিচ্ছে। তো এটা তো আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আপনি ধরেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। এই যে ঘটনাটা সে ঘটছে, যে 30 বছরের জন্য একটা, একটা হলো 22 বছরের জন্য এগুলো লিজ দিলেন। এখন যদি আমি মনে করি, আমি যদি দেখি পরে কাজে যে যে এই কাজগুলি ভালো হয় নাই, এই কাজগুলো আমার জন্য ক্ষতিকর হয়েছে, আমি কি চেঞ্জ করতে পারবো? পারবো না তো। এই চুক্তিগুলি এমন ভাবে হয়, যখন আদানির চুক্তি এতদিন হয়ে গেছে, আপনি জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কার টাকাটা দিছে? প্রথম আদানির টাকাটা দিছে। কেন? আপনি চুক্তিটা ক্যান্সেল করতে পারেন নাই। হুম। তো চুক্তি একটা হয়ে গেলে পরে কি ক্যান্সেল করা যায় তো সহজে? যায় না। তখন বরং কি করে, যে ঠিক আছে, যা লেনদেন হয়েছে, ওই লেনদেন নেওয়ার লোক চলে গেছে, আমারই দেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আদানির যে ওখানে যে কমিশনের টাকাটা কে পাইছে এই 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 1.5 বছর। মাঝে মাঝে আমি চিন্তা করি। যাও, আমি যা বলছিলাম সেই বিবেচনায় উনি কিন্তু পুরো অগ্রসর হতে পারেন নাই। দেশটা যেখানে ছিল সেখানে আছে, বরং আরো পেছন দিকে গেছে। পেছন দিকে কিভাবে গেছে? আইন শৃঙ্খলা, ভয়ঙ্কর অবস্থা দেশের আইন শৃঙ্খলা। হুম। আপনার রাস্তায় বের হন, কেউ যদি আপনার কাছ থেকে আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যায়, আপনি কোথাও যে কোনো প্রতিকার পাবেন না। পুলিশ আপনাকে কোনো প্রতিকার দিতে পারবে, পুলিশ কিন্তু আপনাকে সান্ত্বনাও দিতে পারবে না। এটা তবে আগে ছিল না। তো এইগুলি ভাবলে অনেক সমস্যা। কাজেই উনি আর কয়দিন এটাকে হ্যান্ডেল করবেন? উনাকে এখন কিন্তু নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এটা হলো 1 নম্বর কথা। সে কারণে আমি মনে করি নির্বাচন হবে, উনি নির্বাচন হওয়ানোর জন্য চেষ্টা করবেন। আর বিপরীত দিকে আর যেটা বলেন আপনি, যে 2জন উপদেষ্টা পদত্যাগ করেছি, পদত্যাগ কার্যকর হবে কবে? কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে। যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন থেকে কার্যকর হবে। কেন? হুম। আমি প্রশ্ন করি কেন? আপনি আজকে পদত্যাগ করলেন, তো কালকে বিকালে তফসিল ঘোষণা করা হবে, তো আমার ওরা কালকে অফিস করবেন, কালকে ওনারা অনেকগুলি ফাইল সিগনেচার করবেন। আর বাংলাদেশে ফাইল সিগনেচারের অর্থ তো আমরা জানি মোটামুটি। কেন ভাই? মানে এই ঘটনার মাধ্যমে আপনি কি উদাহরণ তৈরি করলেন সেটা আপনি আমাকে বলেন। আপনি তো একটা এক্সাম্পল ক্রিয়েট করলেন। সেই হুম। এক্সাম্পলটা আমাদের দেশের জন্য কতটুকু ভালো হলো, কতটুকু অনুকরণযোগ্য হলো, এটা আমার বলেন। আমাদের পরবর্তী এই যে বিএনপি, বিএনপি গত 14-15 বছর ধরে একটা কথাই গেলে বলতেছে যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে সে তত্ত্বাবধায়ক সরকারটা কেমন হবে? তার কি এক্সাম্পল উনি ক্রিয়েট করেন এটার মাধ্যমে? যে তফসিল ঘোষণার আগে পর্যন্ত জি। সরকারের একজন উপদেষ্টা
থাকতে পারবেন, তফসিল ঘোষণার পরে যে ছেড়ে দিয়ে উনি ইলেকশন করবেন, উনি কি এই জি, এক্সাম্পলটা ক্রিয়েট করলেন? মাসুদ কামাল, অনেক ধন্যবাদ। এটা আমি তো কোনো আপনার ভালো এই এক্সাম্পল না। একদম স্পষ্ট। আপনার এই প্রশ্নগুলো নিয়ে আমি জনাব আব্দুল সালামের কাছেও যেতে ঠিক সেই দিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মুখ খুললেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের কাছে, মুখ খুললেন 5 আগস্টের পর, 16 মাস পর এসে। রাষ্ট্রপতিকে ঘিরে কত কি ঘটছে আমরা সবাই জানি, এবং তার লাইফটাও যে ঝুঁকির মুখে সে কথাও আমরা জানি। তারপরেও তিনি মুখ খুলেছেন। কেন মুখ খুলেছেন, কি বলেছেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তিনি ডক্টর ইউনূস সম্পর্কে মন্তব্য করেছেন, সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য করেছেন, এবং তিনি পদত্যাগ করতে চান এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি অপমান বোধ করছেন। বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখান থেকে চলে যেতে চাই। তবে তিনি বলতে চাইছেন যে এখনই তিনি পদত্যাগ করতে চাইছেন না, খুব শিগগিরই পদত্যাগ করবেন। কখন করবেন তিনি বলছেন যে শুধুমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এখনই পদত্যাগ করছি না, নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এই অবস্থানে আছি। এবং ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রীয় আচারেরও কোনো ধরনের ধার ধারছেন না, সাংবিধানিকভাবে তার যেসব রাষ্ট্রীয় আচার পালন করার কথা রাষ্ট্রপতির সঙ্গে, তার কিছুই করছেন না, এগুলো আমরা জানি। রাষ্ট্রীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কোনো সফরে বিদেশ গেলে সেখান থেকে এসে রাষ্ট্রপতিকে সেসব বিষয়ে অবহিত করতে হয়, এর কিছুই তিনি করছেন না। এগুলো নিয়েও নানান ধরনের কথা উঠেছে, কিন্তু কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি আমরা জানি যে জাতীয় স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারে আমাদের যে জাতীয় দিবসগুলো রয়েছে, সেটি বিজয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা শহীদ দিবস, যেটি হোক না কেন, আমরা এতদিন দেখে এসেছি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সাথে একসাথে গিয়ে এসব জায়গায় পুষ্পস্তবক অর্পণ করেন। কিন্তু আমরা কি দেখলাম এই কয় মাস ধরে, রাষ্ট্রপতি হয়তো আগে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, তার কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা যাচ্ছেন, তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এমনকি এইসব দিবসে আমরা দেখেছি যে একসাথে কথা বলছে, মতবিনিময় করছে কিছুক্ষণের জন্য। এগুলোর কোনো ধরনের কিছু ভ্রুক্ষেপ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে হীনমন্যতা, এই যে এক ধরনের কি বলা যায় এটাকে, নিচু মানসিকতা, এই সরাসরি বলি, কেন এগুলো পরিচয় দিতে হবে? পছন্দ নাই থাকতে পারে, কিন্তু একজন যোগ্যতম ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি, একটা রাষ্ট্রের বা সরকারের প্রধান হিসেবে কারো কাছ থেকেই তো আমরা এই ধরনের আচরণ প্রত্যাশা করতে পারি না। ঠিক এসব কারণেই রাষ্ট্রপতি অপমান বোধ করছেন। তিনি বলছেন যে গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করেননি। এবং আরও ভয়ঙ্কর কথা, যে কথাটি এর আগে এই মানচিত্র চ্যানেলেই হচ্ছে, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রেস উইং থাকবে না, রাষ্ট্রপতির যে কার্যাবলী, গুরুত্বপূর্ণ কার্যাবলী বা বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলো সম্বন্ধে গণমাধ্যমকে ব্রিফ করার মতন কোনো প্রেস উইং তার নেই। এটি কল্পনা করা যেতে পারে? রাষ্ট্রপতির জীবন ঝুঁকির মুখে, সে কথা আমরা জানি, কিন্তু এই যে বিষয়গুলো, যেই ফর্মাল যেই বিষয়গুলো, সেইগুলো কেন থাকবে না? তিনি বলছেন যে সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি মিশনগুলোতে বা দূতাবাসগুলো থেকে তার ছবিগুলো সরিয়ে নেওয়া হয়েছে, নামিয়ে ফেলা হয়েছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে আমরা জানি, যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল না, এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নির্দেশনা না দেওয়া হলেও যদি সরকারের কথাই আমরা সত্যি সত্যি ধরে নিই, রাষ্ট্রপতি কিন্তু চিঠি দিয়েছিলেন যে কেন এটি করা হলো। বিদেশি মিশনগুলোতে আমরা সবাই জানি যে
সরকার প্রধানেরও ছবি থাকে না, থাকে হচ্ছে রাষ্ট্রপ্রধানের ছবি বাংলাদেশের ক্ষেত্রে। সেখানে এতই হীনমন্যতা যে কেন রাষ্ট্রপতির ছবি থাকবে, কেন আমার ছবি নয়, এমন একটা মানসিকতা তিনি তুলে ধরলেন। ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি। তো সেই সম্পর্কেও তিনি রাষ্ট্রপতি রয়টার্সের কাছে খোলামেলা কথা বলেছেন। তিনি বলছেন যে রাষ্ট্রপতির প্রতিকৃতি ছিল, রাষ্ট্রপতির ছবি ছিল সমস্ত কনসুলেটে, দূতাবাস এবং হাই কমিশনে, এবং এটি হঠাৎ করে এক রাতেই মুছে ফেলা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি অত্যন্ত অপমানিত বোধ করছি। এটাও সত্য কথা। যখন রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়ার বিষয়গুলো আমাদের সামনে এলো, বিভিন্ন ইনফর্মাল ওয়েতে, পরবর্তীতে গণমাধ্যমে এলো, তখনই এই কথা বলেছিলাম, তাহলে কি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হচ্ছে? আমি নিজেই মন্তব্য করেছিলাম। এগুলো মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার করছিল যে কেন কি হতে যাচ্ছে, এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে কোটা বিরোধী আন্দোলন, তাদের একটি অংশ, শক্তিশালী একটা অংশ দাবি করছিল রাষ্ট্রপতিকে সরাতে হবে, ফ্যাসিবাদী সরকারের প্রতীক ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করছিল। শুধুমাত্র সেনাপ্রধান এবং বিএনপির আপত্তির কারণে কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি। তো সেই যে ছবিগুলো সরিয়ে ফেলা হলো, সে সম্পর্কে জানতে চেয়ে রাষ্ট্রপতি চিঠিও দিয়েছিলেন সরকারের কাছে বা পররাষ্ট্র দপ্তরে। তিনি বলছেন যে ইউনূসকে প্রতিকৃতিগুলো সম্পর্কে চিঠি লেখা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার কণ্ঠস্বর দমন করা হয়েছে, তাকে তো কোথাও কথাও বলতে দেওয়া হয়নি। এমনটা মোটামুটি বলা যেতে পারে যে অবরুদ্ধ অবস্থায় তিনি আছেন এই 16 মাস। তিনি বলছেন যে চিঠি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির ছবি বিদেশি মিশনগুলো থেকে সরিয়ে ফেলার জায়গা থেকে সরিয়ে ফেলার বিষয়ে। সে বিষয়ে ডক্টর ইউনূসের প্রেস উপদেষ্টারা মানে কোনো উত্তর তো দেননি, এবং রয়টার্স বলছে এ বিষয়েও আবার তাদের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উপদেষ্টারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি বা প্রশ্নের উত্তর দেননি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কেও তিনি কথা বলেছেন খোলামেলা। রাষ্ট্রপতি বলছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার নিয়মিত যোগাযোগ রয়েছে, এবং জেনারেল ওয়াকারের বাহিনী অর্থাৎ সেনাবাহিনী 2024 সালের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় একপাশে দাঁড়িয়েছিল, যা এই প্রবীণ রাজনীতিকের ভাগ্য নির্ধারণ করেছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ক্ষমতা দখলের তার কোনো ইচ্ছে নেই, এবং বাংলাদেশের যে সামরিক শাসনের ইতিহাস রয়েছে সেটা থাকা সত্ত্বেও জেনারেল ওয়াকারুজ্জামান বলে দিয়েছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান যে কোনো অবস্থায় বাংলাদেশে। যেটি বলছিলাম যে ছাত্রদের একাংশ তার পদত্যাগের দাবি করছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ দাবি করেনি। বিএনপি সহ আরও যেসব রাজনৈতিক দল রয়েছে সে প্রসঙ্গে তিনি বলছেন, যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে আমাকে পদত্যাগের দাবি জানিয়েছিল, কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে ভ্রুক্ষেপ করেনি। তিনি এই কথার দ্বারা কী প্রমাণ করতে চাইলেন? যে একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী গোষ্ঠীর কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে আছেন, এই প্রশ্নটি করতে চেয়েছেন? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই এই যে ক্ষুদ্র শক্তিশালী অংশটা চলছে? অথবা তিনি কি বোঝাতে চেয়েছেন যে এই ক্ষুদ্র শক্তিশালী অংশের মাধ্যমেই বাংলাদেশে যা ইচ্ছে তাই করা হচ্ছিল? শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা সে প্রসঙ্গেও রয়টার্স সরাসরি জানতে চেয়েছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ থেকে চলে যাওয়া ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয় কিনা, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি এই প্রশ্নটি এড়িয়ে গেছেন।
প্রথমেই যে মন্তব্যটি দিয়ে আমি শুরু করলাম, যেদিন বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে অবশ্যই সে নির্বাচনটি যে প্রক্রিয়া হতে যাচ্ছে অবশ্যই বিতর্কিত নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তো আর বলার কোনো স্কোপ নেই। যেহেতু আওয়ামী লীগ থাকছে না, আওয়ামী লীগের জোটভুক্ত অনেক রাজনৈতিক দল থাকছে না, যাই হোক সেই ধরনের একটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। সেই দিনই আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এই মন্তব্যগুলো, খোলামেলা এই কথাগুলো বলা। চাই জনাব আব্দুল সালাম, অনেকগুলো প্রশ্ন আসলে এসে গেল। তফসিল ঘোষণা, এদিকে চুক্তি, মানে সরকার যা করে গেলেন সেটা যদি আপনারা অপেক্ষমান সরকার হন, সামনে যদি সত্যি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের জন্য কি হবে? একটা একটা করে আসি। প্রথমে আগামীকাল তফসিল হচ্ছে, সেটা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং উপদেষ্টাদের প্রসঙ্গটাও যদি বলেন। কেমন এক্সাম্পল ক্রিয়েট করলো মাসুদ কামাল যে প্রশ্নটা তুলছেন, তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ আপনাকে তত্ত্বাবধায়ক সরকারের ধন্যবাদ, example। মাসুদ কামাল ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবশেষ হলো ধন্যবাদ জানাই যে অন্তত একটা স্টেট, যেটা আমরা এই সরকার রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা বলে আসছিলাম যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য, রোড ম্যাপ তো দেয়ই নাই, তবে শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে এখন নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে আগামীকালকে। অন্তত এটা একটা পজিটিভ সাইন, এবং এটা অবশ্যই আমরা চাই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হোক, এবং একটা নির্বাচিত সরকারের কাছে তারা দায়িত্ব অর্পণ করে তারা বিদায় নেয়, এবং একটা নির্বাচিত সরকার দেশের যে সমস্যাগুলো ইতিমধ্যে পুঞ্জীভূত হয়েছে সেই সমস্ত সমস্যাগুলো দূর করে তারা একটা গণতন্ত্রের উত্তরণের পথে দেশটাকে নিয়ে যাবে, এটা আমরা আশাবাদ করি। আর আরেকটা যেটা উনি বলেছেন মাসুদ কর, সেই প্রশ্নটা আমারও, যে কেন তাদের এটা কার্যকর কেন? আমি তো বলবো যে এটা অনৈতিক। তারা যদি এই অবস্থায়, মানে তাদের দায়িত্ব ছাড়ার পরে আবার নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ পায়, এটা একটা অনৈতিক হবে কোনোভাবে। এটা অন্তত তারাই নৈতিকভাবে করা উচিত না, কারণ তারা একটা ক্ষমতা এনজয় করছে এতদিন, এবং এই তাদের ক্ষমতা নিয়ে তো অন্তত কারো কারো বেলা তো প্রশ্নই আছে যে তারা কতটুকু নৈতিকতার সাথে পালন করেছেন, তারা কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা। তাই কাজে এটা তারা যে ছাড়বে আর সাথে সাথে যায় নির্বাচন অংশগ্রহণ করবে, এটা তো অন্তত একটা রাজনৈতিক কর্মী হিসাবে, আমার দলের প্রশ্ন ডিফারেন্ট, কিন্তু আমার রাজনৈতিক কর্মী হিসাবে অন্তত আমি মনে করি যে এটা নৈতিক ভাবে তাদের এটা উচিত না, এটা এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করাটা। এমনটা তো কথাও ছিল জনাব আব্দুল সালাম, যখন যখন তারা দায়িত্ব গ্রহণ করেন তখনই তাদের যে সহযোদ্ধা সাজ্জাদ সালাম তিনি বলেছিলেন যে তারা অনেক স্যাক্রিফাইস করছেন কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তখন তো এটা শুনেও ছিলাম, কিন্তু এখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। না, এটা তো ঠিক, কারণ আপনার তো ধরেন এটা এমনি তো, যেটা আমরা এর আগে দেখছি যে কেয়ারটেকার সরকারের যারা থাকে সেই সরকারে থাকা অবস্থায় পরবর্তী পর্যায়ে কিন্তু তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারে না। তো এটা আমি বলবো যে নৈতিকতার দিক দিয়ে অন্তত এটা করা উচিত, এটা কোনোভাবে পারমিট করে না যে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, জি, এটা উচিত এবার না। একটু এটাও জিজ্ঞেস করি যে যেটি মাসুদ কামাল বলছিলেন 2 মাসে অনেক কিছুই হতে পারে, এই সংখ্যাটাও একটা ব্যাক অফ দ্য মাইন্ড রয়ে যাচ্ছে। আপনারাও কি এরকম, আপনাদের মনেও কি সংখ্যা থাকে যে 2 মাস আছে, তো একটা এটা তো রোডম্যাপ হলো কিন্তু হতে পারে অনেক কিছু? এটা তো নন্দলালের মতো হয়ে গেল। কথাটা হলো যেটা আমরা যেটা চাচ্ছি যে বিগিনিং থেকে যে কোনো অকারেন্স যে কোনো সময় ঘটতে পারে, সেটার জন্য আমার নর্মাল কাজকর্ম আমি বন্ধ করে রাখবো, সেটা তো হতে পারে না। এই কাজে আমার নির্বাচনের শিডিউল দিতে হবে, নির্বাচনে আমরা যাব, যদি সেটা তো যদি অ্যাক্সিডেন্ট, তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওটার তো কোনো বিষয় নাই, তাই না? তো সেটার উপর নির্ভর করে তো আর আমরা চলতে পারি না, ওইটাকে আমাকে ধরতে হবে যে নর্মাল শিডিউল অ্যানাউন্স হচ্ছে, আগামী 2টা মাস আছে, এই 2টা মাসের জন্য আমার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, এবং এই 2 মাসের নির্বাচনের প্রস্তুতির মধ্য দিয়ে একটা সফল, একটা সুন্দর একটা নির্বাচন হবে, এটি আমরা আশা করি। এবং এর মধ্যে দিয়ে অন্তত এই নির্বাচনের প্রক্রিয়াটা যাতে ব্যাহত না হয়, অন্তত সেটার ব্যাপারে সবাই অন্তত সজাগ থাকা উচিত। কারণ যেটা নিশ্চয়ই। মাসুদ ভাই যেটা বলছে, এটা তো সত্যি কথা যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই নাজুক, খুবই নাজুক। কাজে এই অবস্থায় আরো কয়েক মাস এমনি ভাবে চলুক এটা তো চায় না, কারণ দাতা দেশগুলো ইতিমধ্যেই তারা অলরেডি নোটিশই করে দিয়েছে যে কোনো অবস্থাতে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া তারা নতুন কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে করবে না। আর আমাদের দেশীয় যে সমস্ত ইনভেস্টর আছে তারাও কিন্তু সব পিছিয়ে আছে। কাজে গত এই 1.5 বছরে বেকার সমস্যা কিন্তু বাড়ছে,
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেটা আসলে জনগণের নাগালের মধ্যে আনা উচিত ছিল সেটা কিন্তু আনা যায় নাই। আরো আনুষঙ্গিক যে সমস্ত কিছু কিছু সমস্যা জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে একটা নির্বাচিত সরকার দরকার। এটা জি ডক্টর ইউনূস সাহেবও বুঝতে পারতেছেন এবং এটা সবাই বুঝতে পারতেছেন। কাজে এখন আর এখান থেকে আর একটা মুহূর্ত সময় নষ্ট করা উচিত না। জি ওই যে চুক্তি দুর্নীতি, আপনি দুর্নীতির কথা বলছেন, মাসুদ কামাল বলছিলেন চুক্তির কথা, সেটা নিয়েও একটু কথা বলতে চাই যে আপনাদের উপর কিন্তু কিন্তু ওই যে তফসিলের সাথে সাথে এটাও একটু প্রসঙ্গটা আসে, যেটা আসলে কদিন ধরে খুব 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 আলোচনা হচ্ছে, যে তারেক রহমান তিনি এ তো বলেছিলেন মানে শীঘ্রই ফিরবেন। একবার শুনেছিলাম সেপ্টেম্বরে আসবেন, তারপর অক্টোবরে, তারপর নভেম্বরে, তারপর শুনছি ডিসেম্বরে আসবেন। এখন প্রশ্ন করছি যে তফসিল তো ঘোষণা হয়ে যাচ্ছে, নির্বাচনের আগে তিনি ফিরবেন কি জনাব আব্দুল সালাম? না না, অবশ্যই। কারণ তো নির্বাচন অংশগ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে আমরা ম্যান্ডেট নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কাজে তাকে তো ফিরতে হবেই, তিনি অবশ্যই ফিরবেন। নির্বাচনের আগে ফিরবেন, আচ্ছা। তাহলে সেই যে সংখ্যাগুলো বা যেই মানে নিয়ন্ত্রণটা অন্য কারো কাছ থেকে তার কাছে ততদিনে চলে আসবে, স্পর্শকাতর কারণগুলো চলে যাবে নির্বাচনের আগে আগে। জনাব আব্দুল সংখ্যা সালাম। তো মাসুদ ভাই নিজেও এই আরেকটা সংখ্যা করছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সংখ্যা তো থাকবেই। হুম। সংখ্যা তো প্রতিটা মানুষের জীবনেই থাকে, প্রত্যেকটা রাষ্ট্রের জীবনেই থাকে। সবকিছু নর্মালি সবকিছু হয় না, তাই না? সংখ্যা তো থাকে, সংখ্যা নিয়ে এগিয়ে যেতে হয়। এখন আমাদেরকে এগিয়ে যাওয়ার পালা, এগিয়ে যেতে হবে এবং একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতাটা বোঝানোর ব্যবস্থাটা করতে হবে। যত জি দ্রুত করতে পারি ততই দেশের জন্য মঙ্গল। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। জনাব আব্দুল সালাম যেটি বলছেন যে অবশ্যই তিনি ফিরবেন, কিন্তু মানে অবশ্যই বললেও একটু সন্দেহ শঙ্কা বা মানে প্রশ্ন থাকে কিনা, কারণ অনেক দিন থেকে শুনছি। আপনি কি মানে কি মনে হচ্ছে তারেক রহমান ফিরছেন, যদিও দলের পার্সন না না, বলছেন উনি যে? তো জি বাংলাদেশের ছেলে, বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, উনি সবচেয়ে বড় নেতা। উনি বাংলাদেশে না ফিরে কি করবেন? ফিরতে তাকে হবেই। কিন্তু আমার না কতগুলো প্রশ্ন মনের মধ্যে জাগে আর কি, আমি ঠিক বুঝি না, আমি হিসাবটা মিলাতে পাই না। ধরেন কালকে তফসিল ঘোষণা হইলো, তারেক রহমান কি ভোটার হয়েছেন? এখনো তো হন নাই। আচ্ছা, যদি ভোটার না হন, উনি ইলেকশন কিভাবে করবেন? যদি ইলেকশন না করতে পারেন, এমপি কিভাবে হবেন? ওই যে যদি বিশেষ এমপি না হতে ব্যবস্থাপনায় বা পারেন, নির্বাচন কমিশন নাকি এখতিয়ার আছে, নির্বাচন কমিশন তো বলেছে যে বিশেষ এখতিয়ার আছে তাদের না হাতে। আমি সেটাকে ওইভাবে ধরবো না, আমি বলি আপনাকে। যদি উনি আচ্ছা এমপি হতে না পারেন, প্রধানমন্ত্রী কিভাবে হবেন? সালাম ভাই তো বলছেন উনি আগামী দিনের প্রধানমন্ত্রী। আমিও ভাবতে চাই যে উনি আগামী দিনে, কারণ আমার কাছে তো আর কোনো বিকল্প নাই। হুম এই যে আমি ভাবলাম, ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে উনার হাতে সে ক্ষমতা আছে। নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোনো জনসাধারণের জন্য প্রয়োগ হবে না? আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো, আপনি কেন? তারেক রহমানের কি ভোট কয়টা? একটা না? আমারও তো ভোট একটা। তো ওনার জন্য যেটা প্রয়োগ হবে সেটা কি আমার জন্য প্রয়োগ হবে? ওই আমার জন্য প্রয়োগ হয়ে না হলে ওনার জন্য কি কারণে হবে? যদি ওনার জন্য হয় তাহলে কি আমি প্রশ্ন করতে পারবো? সেই এখতিয়ার কেমন নাই? নির্বাচন কমিশন বললেই তো হবে না রে ভাই। আমার কথাটা হলো কি, নির্বাচন কমিশন যখন বলবে আমার হাতে সব, তাহলে নির্বাচন কমিশন তাকে বিজয় ঘোষণা করে দেখ, তাও তো তার ক্ষমতা আছে কিনা জানি না। তো আমার কথা হলো কি, এগুলি ঠিক না। এগুলি ঠিক, জনগণের নেতা যিনি হবেন তিনি আর 10 জন সাধারণ জনগণের মতোই থাকবেন, এটি হলো সবচেয়ে শোভন, এটি হলো সবচেয়ে, তা নাহলে জিনিসটা চোখে লাগে। পরে এখন হয়তো কিছু বলবে না, এখন সবাই হয়তো জোয়ারের মধ্যে আছে, কিছু বলবে না। আজকে থেকে 5 বছর 10 বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম। যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে, এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ উচ্চারণ করতে পারতো না। এবং এগুলি কিন্তু উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পৌঁছে। কেমন লাগে না শুনতে? এইগুলি কারোই শুনতে ভালো লাগে না রে ভাই। তো আমার কথা হলো কি, সবাই যেরকম আছে আপনি সেরকমই থাকেন। আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন? আপনি কেন স্পেশাল কিছু হতে চাচ্ছেন? যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাধারণ মানুষ। তাহলে এইটা কেন? আমি এই জায়গাটা, আমি কিন্তু সত্যি কথা বলি, আমার এই জায়গাটাতে সবকিছুই ভালো। ওনার আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তা তো আমি শুনি, ওনার হুম কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্রনায়ক উচিত কথাবার্তা বলতেছেন। এবং ওনার কথাবার্তার মধ্যে ট্র্যাডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না। উনি কিন্তু অনেক, হুম মানে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং তার চিন্তার মধ্যে, তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা
ভাবনা আছে, দেশের জন্য, দেশকে নিয়ে যে চিন্তা করেন, এগুলো কিন্তু প্রকাশিত হয়। এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের পলিটিক্যাল পার্টি লিডাররা আগে দেখতাম কি খালি অন্যের দোষ দেয়, খালি গিবত করে, খালি গিবত করে। কিন্তু ওনাকে দেখে উনি নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন। সব ভালো, কিন্তু এই জায়গাটাতে এসে আমরা হোঁচট খাই। এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না। বিএনপির আগে আমরা দেখতাম না, বিএনপি প্রায় বলতো ঈদের পরে আন্দোলন করবে, শিগগিরই আন্দোলন। এখন এটাও কি ওরকম কিনা যে শিগগিরই আসবেন, জানুয়ারিতে আসবেন? এটা এটা কেন? এটা না আমি আসলে বুঝি না। এবং আমার ধারণা বিএনপিও বুঝে না। আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না কিন্তু কবে আসবেন। আমরা এবং কি একটু তারা শুনবো ওনাকে জনাব আব্দুল জিজ্ঞাসাও সালাম করেন বোঝেন না, কিনা আসলে? হ্যাঁ, ওনাকে এমনকি ওনারা অনেকে জিজ্ঞাসা করেন কিনা আমার সেটা নিয়েও সন্দেহ আছে। ওনারা জিজ্ঞাসাও করেন না। কিন্তু আমি মনে করি একজন আম জনতা হিসেবে আমি জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেন আসতেছেন না, কারণটা আমাকে বলেন না কেন, আমি শুনতে চাই। আপনি যদি মনে করেন আপনার জন্য ওই জায়গায় বাধা, সেই বাধাটা আপনি আমাকে ইনফর্ম করেন, আমি আপনার জন্য সমব্যথী হব। কিন্তু যখন আপনি ইনফর্ম না করবেন তখন কি হবে, আমি আপনাকে নিয়ে সন্দেহ করব। তা আমার মধ্যে এই সন্দেহটা আপনি কেন ঢুকাই দিচ্ছেন ভাই? কিন্তু আসলেই কি থাকতে পারে না? তারা তো রাষ্ট্র পরিচালক, খুব সাধারণ মানুষ পারে তো, লেভেলের না, তাদের জন্য অবশ্যই আমি স্পর্শকাতর মনে বিষয় করি, যেটি শুনেন, আসলেই একটা বলা না রে যাচ্ছে ভাই, না। একটা না 20টা কারণ থাকতে পারে, 32টা কারণ থাকতে পারে। তো দুই একটা কারণ আমাদেরকে বলেন না। আমি সব শুনতে চাই না, দুই একটা বলেন, যদি একটা বলেন নাই, জি, নিশ্চয়ই সেটি একটা সবাই কারণ আসলে আমরা চাই না। শুনতে চায়। সবাই আসলে সেটি শুনবার জন্য উদগ্রীব যে কি, কোথা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, কেন শুনেন, এটি স্পর্শকাতর রহস্যময় ব্যাখ্যা ব্যক্তির নাই। উপর রহস্যময় ব্যক্তির উপর নির্ভর করা যায় না। পৃথিবীর কেউ করবেন না, আপনিও করবেন না। আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর করবেন না। মনে করেন একটা ড্রাইভার, আপনি এক জায়গায় যাবেন, লং জার্নিতে যাবেন, আপনি মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি, বাসে উঠবেন, বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনার কাছে রহস্যজনক মনে হয়, আপনি সেই বাসে উঠবেন না। আর এটা তো বাস না নেবে দেশ, জি, দেশের মাসুদ স্ট্র্যাটেজি সালাম যার কাছে একদম থাকবে। স্পষ্ট, একদম স্পষ্ট। আপনি বলছেন বিএনপির সিনিয়র নেতারাও বোঝেন কিনা, আমি জনাব আব্দুল সালাম আপনার কাছ থেকেও আসলে আপনি বোঝেন কিনা কেন আসছেন না তারেক রহমান, পুরনো প্রশ্ন। তার সাথে সাথে তিনি যে ভোটার হলেন না, তিনি মানে তিনি দেশে আসবেন কিনা এটা নিয়ে অনিশ্চয়তা আছে। এই কারণেই কি মানে ভোটার হওয়ার ব্যাপারে সিরিয়াস না বা নন সিরিয়াস একটা আচরণ? শোনেন, আমি যেটা বলি, তারেক রহমান কোন দেশি? তারেক রহমান 100% বাংলাদেশি, জন্মগত নাগরিক। হুম। তার সেই অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত ফ্যাসিস্ট, তাই না? তার পাসপোর্ট ছিল বাংলাদেশে, সেই পাসপোর্ট কোনো তারা রিনিউ করে নাই। তাকে আমি আজকে যদি প্রশ্ন করতে চাই, যদি 5 তারিখে অভ্যুত্থানের পরে 6 তারিখে যদি তারেক রহমান এসে জাতীয় সরকারের প্রধান হতেন, তাহলে সেটা কি অবৈধ হতো? কোনোভাবেই না। তারেক রহমান এই দেশের নাগরিক। এখন ভোটারের প্রশ্নটা, যে ভোটার লিস্টে তার নাম নাই, সেই ভোটার লিস্টে নামটা তুলতে হবে, এটাই হলো প্রশ্ন। অন্য কোনো কিছু এখানে বিষয় নাই, অন্য কোনো না কিছু আছে তো, বিষয় তিনি নাই। আসেন না দেশে, এটা তো না বিষয় না, আছে। দেশে আসেন না সেটা তো তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, এবং সেটা আমরাও জানি যে কি তার জানি, আমরা জানি না তো আসলে কেন আসেন না, জানি না তো। তার তার ব্যাখ্যা, তার স্ট্যাটাসটা পড়েন নাই আপনি? পড়েছি বলেই তো আরো সন্দেহ হলো, হ্যাঁ, মানে তো আরো রহস্য পড়েছেন বাড়লো। বলে ওই স্ট্যাটাসে সন্দেহ হওয়ার মতো কোনো কারণ নাই। ওই আপ- স্ট্যাটাসে সন্দেহ হওয়ার মতো কোনো কারণ নাই, ওটা পরিষ্কার ব্যাখ্যা দেয়া আছে। একটা কথা হলো যে, তবে যেটা কথা হলো যে তিনি আসবেন হুম। এবং এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে তিনি মানে দলের নেতা হবেন, দলের নেতা হয়ে সরকারের নেতা হবেন। তো কাজে এই ব্যাপারে আর সন্দেহ থাকার কোনো কারণ না, নেই, আমি তো আপনি বলছেন বললামই। পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু সেই স্ট্যাটাসেই লেখা আছে যে কেন বলতে পারছেন না, মানে কেন আসতে পারছেন না সেটাও তিনি বলতে হ্যাঁ, তো পারছেন না, এটা বিষয়টা এটা তো স্পর্শকাতর। বাস্তব, এটা এটা তো পরিষ্কার। বাস্তব যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল। কেন হত্যা করা হয়েছিল? আজকে তারেক রহমানকে সেই সময় 111-এর পরে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? বেগম খালেদা জিয়া এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় নিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া হয়েছিল। এগুলো তো, এই কথাগুলো তো বানানো না, নিশ্চয়ই। বানোয়াট না, এই কথাগুলো তো বাস্তব। কাজে তাদের জীবনের উপর রিস্ক আছে, এটা তো বাস্তব, এটা আপনাকে মানতে হবে। তো কাজে এই এই কথাটাই, বাস্তবতাটা কি আসলে আমাদের বাংলাদেশী রাজনীতিবিদদের সবার জন্যই না? একদম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার বাস্তবতা আমরা জানি, নিহত হয়েছেন, অ্যাসাসিনেশন। তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারপরে এমনকি হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও জেলখানা থেকে নির্যাতিত হয়েছেন, বহু নির্যাতনের শিকার হয়েছেন, সেই কথাগুলো আমরা জানি। বেগম খালেদা জিয়া, তিনি কতটা নির্যাতিত হয়েছেন আমরা দেখেছি। শেখ হাসিনার উপর সম্ভবত 17 বার বা 19 বার হত্যা চেষ্টা হয়েছে, সেটাও আমরা জানি। মানে এরপর তারেক রহমান,
মানে এটা তো মানে রাজনৈতিক একটা লিগেসি না মনে না, হয়। সবার সবার সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানকে মিলালে হবে না। ইটস ডিফারেন্ট। কথাটা হলো যে এখানে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে স্বাধীনতার স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যেভাবে জিয়াউর রহমান চেষ্টা করেছেন, এবং সেটার জন্য তিনি বিএনপি জন্ম দিয়েছেন। এবং এবং বাংলাদেশে পরিষ্কার মনে থাকার কথা যে বাংলাদেশের স্বাধীনতার পরে ৭৫-এর ৭ই নভেম্বর আগ পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল, ৭৫-এর ৭ই নভেম্বরটা কেন ঘটেছে সেটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশে জাতীয়তাবাদের যে রাজনীতির জন্মটা এই দেশে দিয়ে জাতীয় একটা ঐক্য তিনি সৃষ্টি করেছেন, এবং সেই কারণেই বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অল্প সময়ের মধ্যে, সেটাকে অস্বীকার করা যাবে না। গত ১৭ বছরে বাংলাদেশ এগোয় নেই, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৩ থেকে ৩.৫ বছরের মাথায় যতটুকু এগিয়েছিল তা অনেক। মানুষের জীবন মান সবকিছু মিলে বাংলাদেশের অর্থনীতি সহ সবকিছুই, তো কাজে আপনি সবটার সাথে সবটা মিলাইলে চলবে না। এটা স্বাভাবিকভাবেই আজকে আমরা জানি যে আধিপত্যবাদী শক্তি বলি, আজকে তারা স্বাভাবিকভাবে একটা জাতীয়তাবাদী নেতার উপর যে আক্রমণ, যেরকম আঘাত আসতে পারে, এবং তাদের এই কারণেই যে একটা হোমিজিক্যালি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার চেয়ে একটা সঠিকভাবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েই তাদেরকে এগোতে হবে, এটাই বাস্তব। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম। জনাব মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি সবসময় বলেন যে আধিপত্যবাদী শক্তি যে পরেও আসলে নিয়ন্ত্রণটা করে রাখবে না, মানে এখন তারেক রহমানের নিয়ন্ত্রণ নাই, পরেও যে তার হাতে নিয়ন্ত্রণ থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনি এর পরে আর কি জনাব আব্দুল সালামের বক্তব্য শোনার পরে আপনার মন্তব্য কি? না, আমার মন্তব্য তেমন কিছু না। আমি খালি মানে মানে কি বলবো, আর সালাম ভাই আমার খুব পছন্দের মানুষ। তো সমস্যাটা কি জানেন, তারেক রহমান এই বিএনপির সমস্ত সেন্ট্রাল লিডারদেরকে বিপদে ফেলা দিচ্ছে একটা। কারণ উনি নিজে থেকে বলেন না, ওনারা কিছু বলতে পারেন না। মানে প্রশ্ন তো স্ট্রেট, কারণটা কি? তারেক রহমান নিজেও বলতেছেন না আমার একার উপর নির্ভর করে না। এখন একার উপর নির্ভর করে না, তাহলে কার উপর নির্ভর করে? তার নামও বলে না। তাহলে অদৃশ্য কেউ, অদৃশ্যটা কে? বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা? সেটা কি? আমি তো ভাই আমার দেশের যিনি, আমি যাকে নেতা মানতে চাই, যার সিদ্ধান্তের উপর আমার দেশ চলবে, সে অন্য কারো সিদ্ধান্তের দ্বারা নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতেই পারি না। তাহলে যখন উনি প্রাইম মিনিস্টার হবেন তখন উনি কার দ্বারা নিয়ন্ত্রিত হবেন? সেই অদৃশ্য শক্তির দ্বারা, যার কথা উনি বলতে পারবেন না। এটা তো আমি ভাবতে পারি না। এবং বেসিক্যালি উনি কিন্তু মানে এখন কি হচ্ছে, যতই দিন যাবে ততই কিন্তু এই প্রশ্নটা উঠবে। এখন আপনি প্রশ্ন করতেছেন একটা অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে, আমি প্রশ্ন করতেছি ওনার একজন সহ আলোচক হিসাবে। 2 দিন পরে সালাম ভাই যখন রাস্তায় যাবে, মানুষ তাকে প্রশ্ন করবে, এবং অলরেডি করতেছে আমি জানি। কোনো জবাব নেই ওনাদের কাছে, ওনারা তো জানেন না। তো এখন সালাম ভাই কি করতেছেন? সালাম ভাই ওনার নিজস্ব যুক্তি দিয়া, নিজস্ব আবেগ দিয়া, নিজস্ব ভালোবাসা দিয়া দলকে, দলের নেতাকে রক্ষা করার চেষ্টা করতেছেন। কিন্তু এই প্রসঙ্গে আলোচনা এখানে শেষ করেন। জি, এটা যত আলোচনা করবেন উনি তত বিব্রত জি। হবেন, এই আমারও প্রসঙ্গের খারাপ আলোচনা লাগবে। নিশ্চয়ই তখন একদম তারেক রহমান যখন বলবেন তখনই হয়তো এই প্রসঙ্গ সম্পর্কে আমরা তখন নিশ্চিত আমরা হতে পারবো। শুনবো, হ্যাঁ, জনাব অন্য মাসুদ আলোচনা কামাল, করেন। তো একক ক্ষতি সেটা প্রশ্ন ছিল না, শুধু আওয়ামী লীগেরও ক্ষতি না, টোটাল দেশের তিনি ক্ষতি করে গেছে। জি, জনাব আমরা দেখতে পাবো এক এবং আম, তিনি যে আসলে দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই তাকে নিয়ে অনেক আলোচনা আপনি বিভিন্ন সময় করেছেন। তার এই কনক্লুশন থেকে আপনি কি বলবেন? আর একটা প্রশ্ন সাথে আমার খুব করতে ইচ্ছা করে যে উপদেষ্টা বা মন্ত্রিত্ব কাজটা কি খুব সহজ? মানে যাকে দেয়া হয় তিনিই করতে পারেন, এখন ইন্টারনাল কাউকে আবার দেয়া হবে বলে শোনা যাচ্ছে, মানে যে কেউ একজন বসলেই করে ফেলতে পারেন, এমন কি জনাব মাসুদ কামাল? জবাবদিহিতা যখন না থাকবে তখন সব কাজ সহজ। আমাকে একটা কাজ করতে দিলেন, আমি যদি জানি এই কাজে উনি জবাবদিহিতা নাই, তাহলে এই কাজটা সহজ কাজ আর কিছু নাই। আমি সব আওলা ঝাউলা করে ভাঙচুর করে যেটা পছন্দ করি যে পকেটে ঢুকাইয়া আমি কাজ করে ফাইলাম, খুব সহজ কাজ। কিন্তু যখন আমি জানবো এর একটা জবাবদিহিতা আছে, কাজটা আমি পারলাম কি পারলাম না সেটা আমাকে জবাব দিতে হবে, তখন ওই কাজটা কঠিন। এখন ওনাদের তো কোনো জবাবদিহিতা নাই। ওনারা একটা হিসাব দিয়েছেন, হিসাব কার কাছে দিয়েছেন? হিসাবটা দিতে হয় কেন? আপনি আমাকে সহজ কথা বলেন। হিসাবটা আমরা চেয়েছি কেন? হিসাবটা ওনারা দিতে চেয়েছিলেন কেন? প্রথমত জনগণ চেয়েছিল, জনগণ সবসময় চায় যে আপনি যে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় যাওয়ার পর আপনি যে আলাদিনের জাদুর চেরাগটা পেলেন, সেই চেরাগের মধ্যে আপনি কতবার ঘষা মারছেন, কতবার ভৈষা কি পরিমাণ অর্জন করছেন, এটা মানুষ জানতে চায়। এখন জানতে চায়, আমি বুঝবো কেমন কিনা?
এই জন্য মানুষ বলতে চায় যে আপনি প্রথমে যেই বলেন আমার কি কি সম্পদ আছে, তারপরে যখন আপনি বিদায় নিবেন তখন আমি আরেকবার জানবো যে আপনি কি কি সম্পদ আছে। দুইটা আমি মিলিয়ে দেখবো যে এই সময় আপনার পক্ষে বৈধভাবে কি পরিমাণ উপার্জন করা সম্ভব, যার দ্বারা এই সম্পদ হওয়া সম্ভব। আমি এটাকে মানে একটা হিসাবে মিলাতে চাই। সিম্পল কথা, কিন্তু কথা কিন্তু বেশি না। ওনারা কেউ সম্পদের হিসাব যাওয়ার পরে দেন নাই, দায়িত্ব নেওয়ার পরে কেউই সম্পদের হিসাব দেন নাই, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ইউনূসও মনে করলো সম্পদের হিসাব দেন নাই। এবং বিদায়ের সময় কেউ কেউ দিচ্ছেন বলে শুনি, কেউ দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো পাবলিক করতে হবে। সম্পদের হিসাব দিয়ে ইউনূস সাহেব চাই না, আমি চাই, আমি পাবলিকলি চাই। এমনকি আমি বলি ওই যে তার 2টা পিস্তল ছিল না, যে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এয়ারপোর্টে ধরা পড়ছিল, ওইটাও কিন্তু তার সম্পদ। আমার জানতে হবে ওই সম্পদের ভবিষ্যৎ কি, ওই সম্পদ এখন উনি কিভাবে ধারণ করবেন। কারণ 30 বছরের কম হলে, 30-35 বছরের কম হলে পরে সে অস্ত্র কিনতেই পারে না। সমস্ত নিয়ম কানুন অগ্রাহ্য করা যায় যখন সে মন্ত্রীর সমাপর্যায়ে থাকে। সে তো মন্ত্রীর সমাপর্যায়ে ছিল, তো সম্পত্তিটা সংগ্রহ করছিলেন। এখন তো ওনার মন্ত্রিত্ব নাই। পিস্তল দুটার কি হলো রে ভাই, আমি খুব জানতে চাই। ওই আগ্নেয়াস্ত্র দুটা কি হলো আমার জানার খুব ইচ্ছা। তো ওইগুলি উনি কি করবেন এখন? প্রতিদিন কাউকে দিতেও পারবেন না। তাহলে গভর্নমেন্টকে জমা দিচ্ছেন, জমা যদি দেন তারপরেও প্রশ্ন থাকবে ওই পিস্তল দুটা উনি কিনছিলেন কোন টাকা দিয়া, ওনার পার্সোনাল টাকা দিয়া নাকি গভর্নমেন্ট টাকা দিয়া? গভর্নমেন্ট টাকা দিয়ে উনি কিনতে পারেন না। ওনার পার্সোনাল টাকা দিয়ে কিনা থাকলে ওনার কিভাবে টাকাটা পাইলেন? বলবেন দাম তো বেশি না, 5 লাখ টাকা হবে। ওনার 5 লাখ টাকা কেমন করে জমলো? ওনার ইনকাম কত? একটা উপদেষ্টার বেতন কত? বেতন ভাতা মিলে কত পায়? 2 লাখ টাকাও পায় না। তাহলে ওনার এই ঠাট বাট নীলা মার্কেটে হাঁস খাওয়া, ওয়েস্ট ইন্ডিজে খাওয়া দাওয়া, এইগুলি করতে গেলে 2 লাখ টাকা করে টাকা নাকি রে ভাই? কই গেল ওগুলি? বুঝান, আমার হিসাব দেন। তো কিন্তু ওই ওই যে প্রশ্নগুলি নীলা আমি মার্কেট জানতে আর চাই। হাঁসের মধ্য দিয়ে জনাব মাসুদ কামাল যেটি চলে গেল, চাঁদাবাজির সাথে তার যে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল সেটির তো কোনো কিছু হলো না। নীলা শুনেন, মার্কেট আর হাঁস আর ওয়েস্ট ইন্ডিজ নিয়ে কথা আমি হলো আপনাকে অনেক। একটা কথা বলি। ডক্টর ইউনূস সরকারের নানা রকম আইকন আছে ওনার। কেউ হলো উন্নয়নের আইকন, কেউ হলো সাফল্যের আইকন, কেউ হলো আপনার আধুনিকতার আইকন আছে, একজন আছে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার আইকন আছে, কোনো সমস্যা নাই। আর উনি হচ্ছেন গিয়া দুর্নীতির আইকন। এই ইউনূস সরকারের উনি দুর্নীতির আইকন, এটা ভাই মানতে হবে। এখন উনি কিভাবে এটা দিবেন হিসাবটা, ওনাকে হিসাব দিতে হবে। আমি বলি যদি উনি এই দেশে থাকতে চান এই হিসাব টুডে টুমোরো দিতে হবে। যদি বিএনপি ক্ষমতায় আসে এই সালাম ভাইরাই বলবে, তখন আমি কিছু বলতে চুপচাপ আছে। সালাম বিএনপি যে সমস্যা, বিএনপি চান কি? বিএনপি হিসাবটা হলো গিয়া ভাই আমি এখন কিছু কমবো না, কাল ইলেকশনটা হোক, তারপরে কার কি বলতে হবে বলবো, এখন কিচ্ছু করবো না, আমি চুপচাপ বসে আছি। তো এখন যখন তাই ক্ষমতায় আসবে কড়াই গন্ডায় হিসাব দিবে, বললাম তো, কড়াই জি, গন্ডায় হিসাব দিবে। তাই কি জনাব আব্দুল সালাম, মানে এখন আসলে আসলেই অনেক কিছুতে আপনারা চুপচাপ। আপনারা পদত্যাগের দাবি অনেক আগে করেছিলেন এই উপদেষ্টাদের, উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা হয়েছে যিনি খলিলুর রহমান, হ্যাঁ, তাদের বিষয়, কিন্তু আপনারা চুপচাপ হয়ে গেলেন একদম। এটাই কি আপনাদের আসলে যে না নির্বাচনটা না, হোক তারপরে চুপচাপের আপনারা? কিছু না আসলে, এটা তো সবই কোনো কিছু জবাব দিতে আর ঊর্ধ্বে না, তাই না? কেউ যদি অতিরিক্ত কিছু করে থাকেন, তারপর দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তাহলে তো অবশ্যই সেগুলো উদ্ঘাটন হবে এবং সেগুলো আসবেই। কারণ এগুলো এত সহজ না, তো বুঝলেন না যে আপনি চেয়ারে বসাটা সহজ, কিন্তু চেয়ারে থেকে নামা এবং পরবর্তী এটা খুব কষ্টের কাজে। সেটা আপনি বেগম খালেদা জিয়া কোনো দুর্নীতি না করেও তাকে কিভাবে মানে এই করা হয়েছে। আর আমরা তো চাই তারাও তো দুর্নীতি মুক্ত সমাজ চায়, তাই না? শোষণ মুক্ত সমাজ চায়। সেটা দুর্নীতির সাথে, শোষণ শাসনের অপশাসনের সাথে যদি তারা জড়িত থাকে, তাহলে সেটার জবাবদিহি আসবে না কেন? অবশ্যই সেটার জবাবদিহির আওতায় তাদেরকে আসতে হবে। এই ব্যাপারে তো কোনোই না, এটা তো টুডে অর টুমরো, এক সময় না তো অবশ্যই আসতে হবে। জি, তার মানে এই হিসাবটা হবে। আর কিন্তু ওই যে চুক্তিগুলোর কথা যেটি জনাব মাসুদ কামাল শুরুতেই বলছিলেন, এই সেটির চুক্তিগুলো বিষয়ে আপনারা দেখেন, আর কি আমরা করবেন? এই 32 বছর, চুক্তিগুলোর 22 বছর। এই চুক্তিগুলোর ব্যাপারে কিন্তু আমরা বারবার বলছি যে এইটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট। হুম, অ্যাকচুয়ালি এই সরকারটার মূল কাজটাই ছিল একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বটা অর্পণ করা, এবং ইন দ্য মিন টাইম যেটুকু মিনিমাম সংস্কার করা দরকার সেই সংস্কারটা করা, আর এটা হলো ডে টু ডে ওয়ার্ক করা। তো
তাদের তো এই ধরনের কোনো সিদ্ধান্তে যাওয়া উচিতই হয় নাই। এবং যেটা আমরা এর আগে বহুবার বলছি যে এই সমস্ত সিদ্ধান্তে তো তাদের এগুলোতে তাদের জড়িত হওয়াই ঠিক হয় নাই। এগুলো জড়িত হওয়া মানেই এগুলো, কারণ আপনার এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, একটা ইলেক্টেড পার্লামেন্ট আসবে, তখন তো এগুলোকে আবার চুলচেরা বিশ্লেষণ হবে। এগুলোর সাথে যারাই সম্পৃক্ত হবে এগুলোর ফিউচার একমাত্র আগামী পার্লামেন্ট বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। আগামী পার্লামেন্ট উইল ডিসাইড যে এগুলো কন্টিনিউ করবে কি করবে না, এটা তো পরিষ্কার। এই জন্য তো আমরা যারা আজকে যে দাতা দেশগুলো বলি কন্টিনিউ না করার কি কোনো উপায় আছে? কন্টিনিউ না করার, কারণ এটা তো অন্য দেশের সাথে, তারা তো না আস্থা রেখে দেশের চুক্তি সাথে করে যে ফেলেছে। সেই দেশই বা করলো কেন? কথা তো তাকেও তো বুঝতে হবে যে এই সরকারটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা তো একটা রেগুলার কোনো গভর্নমেন্ট না, তাই না? যে আপনি আমাকে প্যাচের মধ্যে ফেলাই দিয়ে আপনি আমাকে করে নিলেন, তারপরে সেটাকে বাস্তবায়ন করতে হবে সেটাই মনে করে। কিন্তু মনে করলে এখানে এটা মনে করলে আমরা কতটুকু মনে করতেছি সেটাও তো আমার কাছে ভায়াবল হইতে হবে। এই চুক্তিটা আপনি করলেন, এটা দেশের জন্য ভায়াবল কিনা, এটা দেশের জন্য মঙ্গলজনক কিনা, দেশের জন্য ক্ষতিকারক কিনা। যখন একটা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে তাদের তো এটা অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। দেখার পরে যদি মনে হয় যে এটা দেশের জন্য ভায়াবল, তখনই সেটাকে আমরা এফেক্টিভ হিসেবে ধরবো। আর নাহলে তো তখন সেটা নিয়ে প্রশ্ন আসবেই। যাদের সাথে হয়েছে তাদেরকে তো এই প্রশ্নটা করাই যাবে। জি, প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন করে আপনারা চুক্তিটা বাতিল করতে পারবেন কিনা সেটাই একটা প্রশ্ন। আর সেটা আপনি সেটা বলছিলেন যে হয়তো লেন্দি প্রশ্ন, আপনারা সেটা অনেকবার বলেছেন, সেটা আব্দুল দেশের সালাম ক্ষতি। আপনি বলছিলেন না যে আপনারা আসলেই বলেছেন, আমরা শুনেছি তারেক রহমান বলেছেন বা বিএনপি হ্যাঁ। নেতারাও বলেছেন, কিন্তু এমন ভাবে তো বলেন নাই যাতে কার্যকর হয়, মানে না প্রতিবাদ বা শোনেন, এখন এমন যখন আপনি সরকারে থাকেন, ধর সরকারে মানেই তো একটা ক্ষমতা, যেটা আমরা দেখেন শেখ হাসিনারে বহুবার বলছি যে আপনি এই পথে হাইটেন না, আপনি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা খোলা রাখেন। তিনি তো শুনেন নাই। তিনি যদি শুনতেন তাহলে তো আজকে তার এই পরিণতি হইতো না। আমরা তো এই সরকারকেও বলছি যে এটা আপনার এখতিয়ার না, আপনি এটা করেন না, আপনার এখতিয়ার বহির্ভূত এটা। কিন্তু তারপরেও তিনি যেহেতু ক্ষমতায় আছেন তিনি তো করতেই পারেন, তাই না? এখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনি বঙ্গভবনে ঘুমাবেন না গণভবনে ঘুমাবেন, আপনি তো ঠিকই করতে পারেন, তাই না? আপনি দিনের বেলা চিকেন খাবেন না রাত্রে মটন খাবেন, আপনি ঠিক করতে পারেন। কিন্তু আমরা তো বলতেছি যে আপনি এই মুহূর্তে এটা খায়েন না, এটা খাওয়াটা আপনার জন্য বদহজম হবে পরে। আমরা সেই কথাটা বলছি, এখন উনি সেটা শুনেন নাই। আর না শুনলে তো যেটা পরিণতি যা হওয়ার তাই হয়, তাই হবে। হুম, জি, শেখ হাসিনার সাথে তুলনা করছিলেন, মানে এই কাজটা তাহলে শেখ হাসিনার কাজের সাথে তুলনীয়? তুলনা তো অবশ্যই তুলনা আছে না, যে উনিও শুনেন নাই। উনি যদি শুনতেন তাহলে তো আজকের এই দেশের, উনি তো নিজের ক্ষতি করেন নাই শুধু, উনি তো তোরা দেশের ক্ষতি করে গেছে, জি, আমার গণতান্ত্রিক প্রসেসের ক্ষতি করে গেছে, তাই না? আজকে এমন একটা অবস্থায় দেশটাকে তিনি ফেলে গেছেন যেটা আসলে কোনো মানে জবাব দেওয়ার কোনো স্কোপ নাই। কাজে এটা তো তার একটা ক্ষতি। জোট প্রসঙ্গে অনেকগুলো জোট, মানে কয়েকটা জোটের খবর শোনা যাচ্ছে। একটা হচ্ছে এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা একটা নতুন রাজনৈতিক জোট করছে। ওদিকে আবার জাতীয় পার্টি জেপি সহ 18টি দল মিলে আর একটি জোট করছে। আপনি মাসুদ কামাল, এই মানে এই সমীকরণটা কেমন মনে হয় ভোটের আগে জোটের যে সমীকরণ? জোট তো হবেই, জোট হতে দেন। জোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট না, মুখটা ইম্পর্টেন্ট। মানে প্রত্যেকটা জোটের মুখটা ইম্পর্টেন্ট। বিএনপির সঙ্গে অনেকগুলি দল আছে, 10টা 12 দল আছে, মুখটা কে? মুখ হলো বিএনপি, বাকিরা ইম্পর্টেন্ট না। বাকিরা আসলে ওনারা আছে আছে একসঙ্গে হয়তো পরামর্শ করে, হয়তো পরামর্শ নেয়। ছোট দলের বড় নেতা একটা শব্দ কিন্তু আছে আমাদের এখানে, ছোট দলের বড় নেতা। এই বড় নেতাদের অনেক জ্ঞান, কিন্তু এত জ্ঞান যে দলটাকে বড় করতে পারে না। অনেক দল আছে একবার আপনার 15 বছর 20 বছর হয়ে গেছে বয়স, কিন্তু তারা দলটাকে বড় করতে পারে নাই। তো ওটা তো আসলে ওই নেতাদের কি করবো, কিন্তু তারা জ্ঞান বুদ্ধি দেয়। ওই জ্ঞান বুদ্ধি যদি বিএনপি নেয় অথবা অন্যরা নেয় ভালো, অসুবিধা নাই কোনো আমার। কিন্তু কোশ্চেনটা হলো কি, এই জোটের এবার 12টা বাজাই দিয়েছিল ইলেকশন কমিশন। সেটা হলো যে আপনি যে জোটই করেন না কেন আপনাকে নিজের মার্কা নিয়ে ইলেকশন করতে হবে। এই নিয়মটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমার পছন্দ হয়েছে এই কারণে যে আপনি একটা ছোট দল বড় দলের সঙ্গে খাতির টাতির করে তার সঙ্গে আসেন, তারাও চক্ষু লজ্জার খাতিরে আপনার একটা আসন ছেড়ে দেয়। দেওয়ার পর এখন আপনি যদি নিজের মার্কা নিয়ে এখানে সাহস না পান, তাহলে আপনি একটা মার্কা নিছেন কেন ভাই? এই নিয়মটা করতে পারতো। যদি কেউ নিজের মার্কা বাদ দেয়া অন্য দলের মার্কা নিতে চায়, তাহলে তার মার্কাটা বাতিল হয়ে যাবে, তাইলে বুঝতাম। সবচেয়ে ভালো হলো সেলিম ভাই,
সেলিম ভাই একটা শাহাদত হোসেন সেলিম, সে কি করছে, দলবল নিয়ে বিএনপিতে জয়েন করছে। ওনার তো মার্কাটা দরকার, ওনার তো আর কিছু দরকার নাই, ওনার দরকার মার্কা, মার্কা পাওয়ার জন্য উনি বিএনপিতে জয়েন করছে। ভালো। আর যদি বাকিরাও এরকম ভাবে বিএনপিতে জয়েন করে, তাহলে হয়তো মার্কাজ দিয়ে তারা ইলেকশন করলো, অসুবিধা নাই। তাহলে কি তার দলটা এখন তাহলে তো মানে জনাব সেলিম সাহেবের দলটা এখন আর নাই, এক্সিস্ট করে না, নাই তো, যেহেতু সবাই আচ্ছা উনি তো দলবল নিয়ে সবাইকে নিয়ে আসে এই দলে জয়েন করছে। তো এটা খারাপ না, এটা এটা হলো কি আপনার বড় দলের জন্য সুবিধা, যে ঠিক আছে আপনি এলাম। কিন্তু এতে আবার বড় দলের একটা অসুবিধা আছে। অসুবিধা হলো ওই এলাকায় তার দলের যে মনে করেন আপনার যে যারা নিবেদিত প্রাণ কর্মী, তাদের মধ্যে একটা হতাশা কিন্তু তৈরি হয়। তারা কিন্তু বলে যে ভাই, এতদিন ধরে রাজনীতি করলাম, তো না কিছু, আরেকজনকে ঢুকাই দিলেন, এইগুলো হয়। কিন্তু তারপরেও জোট ভালো, জোট ভালো মানে কি, মনে করেন আপনারা সবাই মিলে একসঙ্গে থাকলো, তাহলে ভোটগুলি ভাগ ভাগ হলো না, একটা বাক্সে পড়লো, এরকম হয়। কিন্তু এখানে আরেকটা সমস্যাটা কি জানেন, ধরেন মনে 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 আমি বিএনপিকে সমর্থন, ধরা যাক কথার কথা, তো আমার এখানে বিএনপি কোনো ক্যান্ডিডেট বিএনপি জোটের একজনকে দিল, কারণ ওই ভদ্রলোককে তো আমি পছন্দ করি না, আমি তো এই ভদ্রলোককে বিএনপি মনে করবো না, আমি তো তাকে ভোট দিতে নাও পারি। আবার প্রতীকও নাই তার। হ্যাঁ, আর আমি যাকে দিয়ে যাই তার প্রতি তো নাই। কাজে এই সময় কি হবে, হয়তো আমি ভোট থেকে বিরত থাকবো, আমি দিবই না, দূর দেব না। মানুষের কিন্তু অনেক রকম ভাই, ভোটটা তো আমার অধিকার না, আপনি আমাকে জোর করতে পারবেন না। সালাম ভাই আমাকে বলতে পারবো না, না আপনি ভোট দিয়ে আসেন, যান আমার ইয়েকে, জোটের সঙ্গীকে, আমাদের জোর করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে এটা একটু নেগেটিভ দিকে আসে, ভোটের মধ্যে মানুষের একটা অনীহা তৈরি হয়, যে আমি ভোটার, আমার অধিকার নিয়ে দলগুলি খেলতেছে। আমি তো ভোটার ভাই, অধিকারটা তো আমার, আমার অধিকার নিয়ে দলগুলি নিজেদের স্বার্থে খেলতেছে, তাদের সেই খেলাধুলায় আমি কোথায়, আমি তো কোথাও নাই। তো এই জায়গাটাতে একটু প্রবলেম আছে। তারপরেও আমি মনে করি বাংলাদেশের জোটের, যেমন আপনার জাতীয় পার্টিতে জোট করছে, এখানে জাতীয় পার্টি ছাড়া কারে আপনি চিনেন বলেন? কাউরে চিনবেন না, চিনেন না তো। আরেকটা আবার আছে, আরেকটা জাতীয় পার্টি আছে, কিন্তু ওটার আমি নাম দিয়েছি সরকারি জাতীয় পার্টি। হ্যাঁ, ওটা সবসময় ওই পার্টিটা আপনার যে আনিস ইসলাম মাহমুদ, আনিস ইসলাম মাহমুদের একটা ক্যারেক্টার, উনি সবসময় যারা সরকার থাকে তাদের সঙ্গে কেমন কেমন জানি মিশা যায়, মিশা যায়, সে একটা পার্টি করে, সে একটা মানে অবস্থান নেয় আর কি। তো ওনার যেটা পার্টি, ওখানেও আবার আছে, উনি আবার জেপি আছে, আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আছে, উনি তো এক পার্টি, এক দল, এক নেতা, এক আসন, উনি ওই লাইনের লোক আর কি। উনি অবশ্য গতবার খুব ধরা খাইছে, মানে উনারই নিজের এপিএস এর কাছে গোহারা আসছে। যাই হোক, এবার তো এপিএস নাই, এবার উনি কি করে কে জানে। তো আমি এই জোটের কোনো ভবিষ্যৎ দেখি না। জি, মানে তারেক রহমান আপনি বলছিলেন যে প্রতীকের বিষয় যেটি, যে তারেক রহমান তো বলেছেন যে প্রার্থী নয় প্রতীক দেখেই ভোট দিতে। তাহলে আবার জোটের মানে যারা আসলে তার অন্য খান থেকে এসে মানে অন্য দলের নির্বাচন করছে বিএনপির প্রার্থী হয়ে, তারা তো আসলে সেই প্রতীকটাও পাচ্ছেন। তাহলে প্রতীক দেখে ভোট দেওয়া তাদের পক্ষে তো ভোটও চাইলেন না তারেক রহমান। আমি একটু এটা নিয়ে যেন আব্দুল সালাম আপনার কাছ থেকেই জানতে চাই, এটা সম্পর্কে একটু, প্রার্থিতা সম্পর্কে এখানে বলবেন, একটু এটাও জানবো যে আপনারা কি প্রার্থিতা নিয়ে একরকম বিপাকেই আছেন কিনা, কারণ নিজেদের মধ্যে তো একটা দ্বন্দ্ব দেখাই গেল, রাস্তাও তার প্রকাশ স্বাভাবিকভাবে, এটা খুব স্বাভাবিকভাবেই দেখা গেছে। আবার যারা এতদিন ধরে আপনাদের সাথে যুগপৎ আন্দোলন বা জোটের মধ্যে থাকলেন, তারাও এখন বলছেন, যেমন লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলছেন যে 20 বছর একসাথে চলেছি, 20 দিনও না। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন যে কোনো আলোচনা না করে এই প্রার্থিতা, এটা বিএনপি ভুল করেছেন। নুরুল হক নূর বলছেন 2-4টা সিটের জন্য মানে সমঝোতা হবে না। এরকম এই যে একটা বক্তব্য, আপনারা কি একরকম একটু বিপাকে আছেন প্রার্থিতা নিয়ে? না, বড় দলের সুবিধা আছে, আবার কিছুটা তো এই সমস্যা থাকে, কারণ সবাইকে অ্যাকোমোডেট করা এখানে একটা ব্যাপার থাকে। নিজের দলকে অ্যাকোমোডেট করা মুশকিল হয়, সে জায়গায় তো আবার যেহেতু জোটের প্রার্থী থাকে, তাদেরকে অ্যাকোমোডেট করা কিছুটা তো সমস্যা থাকেই। তো সেগুলো সমস্যা ম্যাক্সিমামই তো বিএনপি অ্যাকোমোডেট করেছে এবং ম্যাক্সিমামই হয়ে গেছে। এখন তো 2-4টা জায়গায়, কিছু কিছু জায়গায় তো এগুলো হইতেই পারে, কারণ বিএনপি একটা বিশাল দল। আমার দলের মধ্যেই তো এক একটা জায়গায় প্রার্থী বেশ কয়েকজন আছে যারা ক্যাপাবল প্রার্থী, তাই না? সে জায়গায় আবার তাকে বাদ দিয়ে যদি আবার দলের ওই জোটের কাউকে দিতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে তো কিছুটা অ্যাডজাস্টমেন্টের তো সমস্যা হয়। তবে একটা কথা দেখেন, যেটা যেটা আপনি যে কথাটা বললেন, যে এখানে প্রতীকের কথা কিন্তু যেভাবে বলছে সেভাবে কিন্তু আবার তিনি প্রার্থীর কথাও তারেক রহমান বলেছেন। বা আপনার মনে থাকার কথা যে 5ই আগস্টের পর থেকে তিনি কিন্তু বারবার বলে আসছেন যে এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনটা অত সহজ নির্বাচন না।
এবং আমাদের দলের লোকজনদের, দলের নেতা কর্মীদেরকেও তিনি অ্যাড্রেস করে সবসময় বলেছেন যে আপনারা জনগণের মন জয় করেই আপনাকে নির্বাচিত হতে হবে। কোনোভাবেই আগের আগের সিস্টেমে তো এখানে নির্বাচিত হওয়ার ওই ফ্যাসিবাদ যেভাবে দিনের ভোট রাত্রে করে ফেলছে, যেভাবে আমি আর দামি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন হওয়ার কোনো এখানে সুযোগ নাই। কাজে এখানে প্রার্থীও একটা ব্যাপার, কারণ জনগণ তো ভোট দিবে। কাজে জনগণ তো স্বাভাবিক একটা প্রতীক যেমনি দেখবে, প্রতীকের পাশাপাশি আবার প্রার্থীটাও দেখবে, ব্যক্তিটাও দেখবে। এটা তো না দেখার কোনো কারণ নাই। আমি চাইলেই দেখবে আর না চাইলে দেখবে না, এটা তো কোনো কারণ নাই। কারণ একটা এলাকা, যে কারণে আমরা যখন বলছি যে দেখেন তারা ওই যে পিআর এর ভোটের সিস্টেমের কথা যখন বলছিল, তখন কিন্তু আমরা বলছি যে কোনোভাবে এটা হইতে পারে না। কারণ এটা হইতে পারে না যে জনগণ ঠিক করবে কাকে ভোট দিল। আমার ওইখানে মনে করেন এখন পিআর সিস্টেমে যদি হয় 150 জনের মধ্যে যদি আমার নাম না থাকে, তাহলে তো আমি 151-তে নির্বাচিত হলেও আমি থাকতে পারবো না। তো সেই জায়গায় আমার এলাকার লোকজন যদি আমাকে চুজ করে, আর আপনি ওই পিআর সিস্টেমে যে আমাকে বাদ দিয়ে দিলেন, সেটা তো হইতে পারে না। তো এই কারণে বলা যে এবার প্রার্থীটাও মুখ্য বিষয়, প্রার্থীটাকেও লোকজন দেখবে, আর যে ব্যক্তিটাও দেখবে। যেরকম প্রতীকটা দেখবে, প্রতীক তো দেখবেই, প্রতীকটা তো স্বাভাবিকভাবে একটা প্রতীক, জনপ্রিয় প্রতীক। এইখানে এখানে বেগম খালেদা জিয়া, এখানে তারেক রহমান, এখানে আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমস্ত স্মৃতি সহ সবকিছু, নেতৃত্ব সবকিছু জড়িত এখানে আছে, আদর্শের বিষয়টা জড়িত আছে। কাজেই প্রতীকটা তো আছেই, কিন্তু প্রতীকের পাশাপাশি ব্যক্তিটাও কিন্তু এখানে বিবেচনার বিষয়। জি, জি, নিশ্চয়ই। একটু শেষের পথে একদমই একটা প্রসঙ্গ একটু আনতে চাই। জনাব আব্দুল সালাম, আপনার কাছেই প্রথমে একটু শুনি যে বিজয়ের মাস, এই সময় আসলে এই মাসেও নানান রকম আলোচনা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস নয়, এই আলোচনা আছে। 16ই ডিসেম্বরকে কালো দিবস বলা হচ্ছে, আবার অনেক অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে। দিবস মানে কিছু অশ্লীল দিবস হিসেবে বলা হচ্ছে। আমাদের বীরাঙ্গনাদের নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে তারা কি আসলে মানে সেখানেও তাদেরকে নিয়েও অশ্লীল শব্দ বলা হচ্ছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, মানে এই সময় আমরা পাকিস্তান জিন্দাবাদ এই স্লোগানটাও শুনছি বিজয়ের মাসে এসে। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে এটা কি মনে করেন যে আসলে এই ন্যারেটিভটাই কি থাকা উচিত নাকি না? আপনার মন্তব্যই জানি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিজয়ের মাসে। না জনাব না, আব্দুল তা সালাম। তো অবশ্যই। শোনেন, এই দেশটা আমরা স্বাধীন করছি, আর মুক্তিযুদ্ধ একাত্তরের সাথে আপনার জুলাই বা আগস্টের মিলতে পারে না। একাত্তর একাত্তরই, সেটা আমাদের একটা মুক্তিযুদ্ধের একটা মানে সশস্ত্র যুদ্ধ ছিল, স্বাধীনতার যুদ্ধ ছিল। এইখানে মনে করেন আমরা যে দেশটা স্বাধীন করছি, পাকিস্তান ভারতের মতো আপোষের মধ্যে কিন্তু দেশ স্বাধীন হয় নাই। আমরা একটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দেশটা স্বাধীন করেছি। কাজেই এগুলো আমাদের মনে ব্যথা দেয়, পীড়া দেয়। এটা বলতে বলতে দুঃখ নেই, পীড়া দেয় যারা যখন এই সমস্ত স্লোগানের কথা বলে। অনেকে এমনও কথা দেখছি যে যারা জাতীয় পতাকার পরিবর্তনের কথা বলেছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছে। এই সমস্ত কথা যখন যারা বলে অবিবেচক, বা তাদের হয়তো চিন্তা চেতনার মধ্যে একাত্তর নাই, তারা হয়তো সেটার বিরুদ্ধে অবস্থান হয়তো স্বাধীনতা যুদ্ধের সময় ছিল, সেটারই হয়তো বহিঃপ্রকাশ ঘটে তাদের এই সমস্ত কথাবার্তার মধ্যে দিয়ে। কাজে এটা কোনোভাবেই বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করবে না এবং গ্রহণ করে না, এই কথাটা মনে রাখা দরকার। কারণ মুক্তিযুদ্ধ আরেকটা যে অনেকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করে, মুক্তিযুদ্ধ একটাই, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। তাই কাজেই এখানে যে মুক্তিযুদ্ধ আমরা করেছি এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই দেশটা আমরা অর্জন করেছি, কারো দয়ায় আমরা পাই নাই। তবে একটা কথা, সেটা হলো যে যুদ্ধ পরবর্তী সময়ে হয়তো রাজনৈতিক বিভিন্ন ভ্রান্তির কারণে, রাজনৈতিক লিডারশিপের বিভিন্ন ভুলের কারণে, এবং পাশাপাশি যেটা বলবো যে অবশ্যই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সেই সময় ভারতের যে অবদান আমি স্বীকার করি, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরও যে ভূমিকা ছিল, যে শুধুমাত্র একটা দল বা একটা নেতার পিছনেই তাদের ভূমিকাটা রাখা, কিন্তু বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করা, এই কারণেও কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি যে ভারতও সেই বিষয়টা বুঝতে পারবে যে তাদের সম্পর্কটা দরকার বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, কোনো একটা বিশেষ দল বা বিশেষ কোনো ব্যক্তির সাথে না। কাজে একটা দেশ, এটা আমরা তো, আমি তার প্রতিবেশী, সেও আমার প্রতিবেশী। আমি তাকে পাল্টাতে পারবো না, সেও আমাকে পাল্টাতে পারবে না। আমরা তো চাবো যে অবশ্যই দুই প্রতিবেশীর মধ্যে একটা অবস্থান ভালো মতো থাকবে, এবং আমরা সেইভাবে মর্যাদার সাথে আমরা এগিয়ে যাব। সেই ভূমিকাটা তাদের কাছ থেকে আমরা আশা করি,
এবং আমাদের দিক থেকেও আমরা সেটা অবশ্যই সবসময়, যেটা আমরা বলেছি যে সেই সময় সে সময় দিল্লির মানে যে পিন্ডির হাত থেকে আমরা রক্ষা করেছি, নিশ্চয়ই দিল্লির হাতে আবার দাসখত দেখার জন্য না। কাজে এই কারণেই বলেছে যে আমাদের দেশ আমাদের, বাংলাদেশ আমাদের, বাংলাদেশটাকে নিয়ে আমরা গর্ব করি এবং গর্ব করার মতোই একজন মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত এটা বলতে পারি যে কেউ দান খয়রাত করে আমাদের দেশটা দিয়ে দেয় নাই। আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি। কাজে এই দেশের জন্য মৃত্যুর আগ পর্যন্ত অন্তত যতটুকু সম্মান, যতটুকু শ্রদ্ধা দেখানো ততটুকু থাকবে। এবং এর বিরুদ্ধে যদি কেউ অপমানসূচক কোনো কথা বলে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করার মতো মনের মানসিক অনেক সাহসিকতা ধন্যবাদ অন্তত জনাব আমার আব্দুল আছে, সালাম। আমি অন্তত হ্যাঁ, এটা বলতে পারি। নিশ্চয়ই আপনার সেই মুক্তিযোদ্ধা হিসেবে সেটা থাকে বলেই আমরা আমরা বিশ্বাস করি। কিন্তু এখন তো এই কথাগুলো হচ্ছে, মানে এই কথাগুলো তো এতদিন এত শোনা যায় না, এখন এত দাপটের সাথে কেন শোনা যাচ্ছে জনাব মাসুদ কামাল? মানে আগে তো আসলেই মানে বীরঙ্গনারা বীরঙ্গনা নন, তারা অন্য কিছু। বা এই যে পাকিস্তান জিন্দাবাদ, 16 ডিসেম্বর কালো দিবস, আরো অনেক ডট 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 দিবস ইত্যাদি কথাগুলো আসছে, এগুলো যে আসছে এটি মানে এটি বা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হচ্ছে সবচেয়ে খারাপ প্রজন্ম, আহ, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক, কিন্তু নানান রকম বক্তব্য আসে। আগে তো এত আসে নাই, এখন কেন আসছে জনাব মাসুদ কামাল? না না, এগুলো 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 আসে মনে করেন একটা জিনিস যদি আমি বলি, ওই যে বললাম যে 72 থেকে 75 আসলে একটা দেশে বিপ্লব বলি বা মুক্তিযুদ্ধ বলি, এটা বছরে বছরে হয় না, মাসে মাসে হয় না। একটা দীর্ঘ একটা পরিক্রমার চূড়ান্ত জি পর্যায়ে বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বা বিপ্লব পরবর্তী সময় সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেই দেশটা গড়ে তোলে। কিন্তু এটা তো দুর্ভাগ্য, এটা তো বাস্তব মানতে হবে যে 16 ডিসেম্বরের পরে আমাদেরকে বলা হলো তোমার দায়িত্ব শেষ, অস্ত্র জমা দিয়ে দাও। জমা দিয়ে দিলাম, মনে হলো তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি কি দেখলাম? আমি দেখলাম যে শুধুমাত্র কি হয়েছে, একটা মানে জাতীয় পতাকার একটা পরিবর্তন হয়েছে, জাতির পিতার পরিবর্তন হয়েছে, কিন্তু আর আনুষঙ্গিক অন্য কোনো কিছু পরিবর্তন হয় নাই। তখন স্বাভাবিকভাবে আবার যখন এই দেশে একটা দুর্ভিক্ষ চলে আসলো, এই দেশের মিসম্যানেজমেন্ট চলে আসলো, যখন রক্ষী বাহিনী দিয়ে সেনাবাহিনীকে কাউন্টার করার চেষ্টা করো, অর্থাৎ এটা অনেক, এইগুলো জি আলোচনা সেটা করতে একটা গেলে যে দীর্ঘ কেন হয় নাই, কারণ এইটা একটা ওই সময় যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে জি শক্তিটা বেরিয়ে এসেছিল, সেই শক্তিটাকে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় যে সরকার ক্ষমতা এসেছিল তারা সেটাকে সঠিকভাবে কাজে লাগায় নাই। যদি জি কাজে লাগাতো তাহলে কিন্তু আজকের এই দেশটা মুখ থুবড়ে জি পড়তো না। সেটা এবং নিয়ে অনেক রকম সেখানে সমালোচনা জনাব আব্দুল সালাম আপনি করতেই পারেন এবং করেন নিশ্চয়ই, সেই সমালোচনা আপনার আছেই। হ্যাঁ, কিন্তু তার জন্য আগের যে বিষয়টা 16 কিন্তু ডিসেম্বর কালো দিবস, জি তার মাসুদ মানে এই কামালকে না একটু যে শুনি, তার মানে, জনাব মাসুদ হ্যাঁ, কামাল। এবং আমি বলতে চাই এবং না না, আমি শেষ করতে চাই। তার আচ্ছা মানে এই শেষ না যে আমি ওটা সমালোচনা করব, মানে আমি এটা বলবো যে পাকিস্তানি ভালো ছিল, সেটা কোনোভাবেই বলবো না, বা পাকিস্তানকে আমাকে জিন্দাবাদ বলতে হবে, অন্তত সেটা বলতে পারি না। কারণ এটা যারা জি বলে তারা মানসিক ভাবে বাংলাদেশকেই তারা স্বীকার করে নেই, এটা বলতে আমার দ্বিধা নেই। জনাব মাসুদ কামাল। জি, আপনি যে কথাটা বললেন না যে এখন আপনি কেন বেশি শুনতেছেন, এর কারণটা হলো যে এই কথাগুলি বলার মতো অনুকূল পরিবেশ এখন তৈরি করে দেওয়া হয়েছে। এই হলো মূল কারণ। আগে পরিবেশটা অনুকূল ছিল না, কখনোই ছিল না। এখন সেই অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে। ধরেন স্বাধীনতার পর আমরা বিভিন্ন জনকে কিন্তু ক্ষমতায় দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ক্ষমতায় দেখেছি। ওনার ক্ষমতার শাসনকালের অনেক ওনার ব্যর্থতা ছিল। আমি ওনাকে খুবই একটা ব্যর্থ শাসক হিসেবে মূল্যায়ন করি আমার বিবেচনায়। তারপরে জিয়া রহমান আসছিলেন। জিয়া রহমান অন্ততপক্ষে কিছু মানে ওনার দেশপ্রেমে কিছু পরিচয় আমরা দেখেছি বিভিন্ন সময়। উনি মোটামুটি চালিয়েছেন। কিন্তু লক্ষ্য করেন এই লোকগুলি কিন্তু একটা জায়গায় মানে এক ছিল। সেটা হলো আমাদের পাকিস্তান থেকে যে আমরা যে যুদ্ধ করে স্বাধীনতাটা পেয়েছি, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিধা ছিল না। তারপরে এরশাদ এসেছে। এরশাদ কিন্তু এদেশের যুদ্ধের সময় ছিলেন না, উনি পশ্চিম পাকিস্তানে ছিলেন। তো উনি ওইখান থেকে এসেছেন এবং ওই সময় থেকে আসলে বিভাজনটা শুরু হয়। মুক্তিযুদ্ধদেরকে ডিফেম করা, মুক্তিযোদ্ধা মানে হলো এটা বিভাজন শুরু করেন। কিন্তু উনিও খুব সফল হইতে পারেন নাই। উনি যাদের নিয়ে মন্ত্রিসভা করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন এরকম। এইবার সব ঠিক আছে, কিন্তু এই 24-এর যে গণ অভ্যুত্থান যেটা হলো, এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো। এবং সেই অনুকূল পরিবেশটি কে তৈরি করে দিল? ওই যে শুনেন নাই, রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। যখন আপনি রিসেট বাটন টিপে দেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না রিসেটটা কোন জায়গা থেকে রিসেট হচ্ছে। একদম শুরু থেকে হচ্ছে রিসেট। এই রিসেট কি 47 টাকা, যেখানে 47 মনে করে যে এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে,
সে বলে 71-এ কিসের দেশ স্বাধীন হয়েছে? স্বাধীন তো আমরা হয়েই ছিলাম 47-এ বলতেছে। এই লোকে আবার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা সুনাম করছে, এর মুখে আমি শুনছি। তো এইগুলো লোকে দুধের মাছি, বুঝছেন? যেখানে দুধ পায় সেখানে যে ভন ভন করে। তো এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ারও দরকার নাই। যখন দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারাও তাদের একটা পলিসি নিয়ে আসবে। তারা তো জনগণের কাছে একটা ম্যান্ডেট দিয়ে তারপরে আসবে, জনগণের কাছে অঙ্গীকার করে তারপরে আসবে। জনগণের কাছে অঙ্গীকার করতে পারবে যে 71 ভুল ছিল? করুক না, জামাত ইসলাম করুক। জামাত ইসলাম ইলেকশনে নামতেছে, জামাতের কোন নেতাই কথা বলুক না যে 71-এ আমরা ভুল করেছি, আমাদের ভোট দেন। দেখেন ভোট কটা পায়? পাবে না। জামাত বড় জোর বলবে যে 71-এর সময় তো আমরা ছোট ছিলাম, আমার কোনো ভূমিকা ছিল না, তখন আমি ছোট ছিলাম। তারা সব জানে, খালি 71-এর প্রশ্ন আসলেই তারা ছোট হয়ে যায়। আর ওনাদের কিছু লোক আছে, কিছু ওনাদের চামচা টামচা আছে, কিছু কিছু মানে আপনার মানে এরা বলে বলে মানুষকে এটা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের আমেরিকায় একজন আছে, ফ্রান্সে একজন আছে, এরা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে তোমরা শুনো যে আসলে 71 ভুল ছিল। এটা সয়ে নেওয়ার চেষ্টা করতে, যদি এটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে চেঞ্জটা আনা যায়। জামাত ক্ষমতায় আসলে কি করবে আমি জানি না, কিন্তু জামাতের কোন লিডার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে 71-এ স্বাধীনতা সংগ্রামটা ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল। তারা কিন্তু এখনো কেউ বলে নাই, বরঞ্চ তারা বলছে মুক্তিযুদ্ধ, এটাই বলতেছে তারা এখন পর্যন্ত, আমি যতটুকু শুনেছি দু একজন। কাজেই 71-এ ভুল ছিল কি না ছিল, এটা টক শোতে অথবা বিভিন্ন জায়গায় দু একজন উন্মাদ বলতে পারে। আমি যাতে উন্মাদ বলি, তাহলে অপরাধী বলে তবে জেলখানায় ঢুকাইতে হয়, উন্মাদই বলি আমি, তারা উন্মাদ বলতে পারে। কিন্তু এটা আমাদের বাংলাদেশের আপামর জনগণ